25 অক্টোবর 2024 বাংলাদেশের পতাকার উপরে অখণ্ড ভারত এর লক্ষ্যে কাজ করা ভারতের সংগঠন RSS এর গেরুয়া পতাকা টানিয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশি হিন্দুরা। আমি আবারও বলছি বাংলাদেশি হিন্দুরা, কারণ বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে নির্যাতন চলছে। এর ঠিক 5 দিন পরেই 31 অক্টোবর 2024 ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একটা টুইট করেন, যেখানে তিনি বলেন বাংলাদেশে নাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি নাকি লুটপাট করা হচ্ছে। এই দুইটা ঘটনার মধ্যে কমন বিষয়টা কি তা কি আপনি জানেন? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন। এই শব্দটা আপনাদের কাছে পুরনো এবং পরিচিত মনে হতে পারে, কারণ 31 জানুয়ারি 2018 ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং 2 জন জার্নালিস্ট, এই 3 জন মিলে ঢাকা হাইকোর্টে একটা রিট জারি করে সরকারি চাকরির ক্ষেত্রে কোঠা পদ্ধতির বাতিল চেয়ে। আর হাইকোর্ট তা খারিজ করে দেওয়ার মাধ্যমে জন্ম নেয় একটা ছাত্র আন্দোলনের। পরে আন্দোলন যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, দেশের সরকার তখন ছাত্রদের দাবি মেনে নেয় আর আন্দোলন ওইখানেই থেমে যায়। কিন্তু 2024 সালে এসে সরকার যখন আবারও সেই আগের নীতিতে ফিরে যায়, আবারও শুরু হয় আন্দোলন। এই আন্দোলনের নাম দেয়া হয় কোঠা সংস্কার আন্দোলন, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই বিষয়ে পুরো একটা ভিডিও দিব আশা করি। পরে 5 আগস্ট 2024 ভারতের দালাল শেখ হাসিনা ছাত্রদের টোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় আর বাংলাদেশের ক্ষমতায় আসে পরিবর্তন। আর তখন থেকেই খুব পরিমাণে শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন চলছে। এইটা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার একটা হট নিউজ। কিন্তু বাংলাদেশের ক্ষমতায় থাকা ডক্টর ইউনূস সরকার এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছেন এবং তিনি তা প্রমাণও করে দেখিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার কেন এই অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠলো? আর কেনই বা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের পতাকার উপর ইন্ডিয়ান কট্টরপন্থী হিন্দুদের সংগঠন RSS এর গেরুয়া পতাকা টানিয়ে রাস্তায় নামলো? আর কেন ডোনাল্ড ট্রাম্প এই ইস্যু নিয়ে কথা বলল ক্ষমতা থেকে বাইরে থাকার পরেও? হঠাৎ করে আসলেই কি হচ্ছে? হিন্দুদের উপরে কি আসলেই নির্যাতন হচ্ছে নাকি অন্য কিছু? এইখানে প্রশ্ন হাজার, কিন্তু কোনো উত্তর আছে কি? আমরা এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছি, বুঝতে চেষ্টা করেছি আসলেই কি হচ্ছে। আমাদের রিসার্চ যা বলছে তা ভয়ঙ্কর রীতিমতো। বাংলাদেশের ক্ষমতায় আবার পরিবর্তন আসতে যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, এই দেশকে বিক্রি করতে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে। ইয়েস, দেয়ার ইজ এ ম্যাসিভ চান্স টু হাসিনাস কামিং ব্যাক, বাট হাউ? বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে, গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। বাংলাদেশের রাজনীতির সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত পার করতেছে এই মুহূর্তে। একদিকে বাংলাদেশকে ভিতর থেকে ভেঙে ফেলার হুমকি ভারতের বিজেপির, আর অন্যদিকে RSS, ইসকন এবং সর্বোপরি আওয়ামী লীগ হচ্ছে জায়গায় জায়গায় দাঙ্গা হাঙ্গামা, হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান। আগুনে ঘি যেন ট্রাম্প এর টুইট পোস্ট। আপনারা ভাবছেন সব কিছুই তো ঠিক আছে, এইখানে শেখ হাসিনা ক্ষমতায় আসার মতো এমন কি তথ্য আছে? ওয়েট, জাস্ট আমাকে কয়েক মিনিট সময় দিন, আমি এক্সপ্লেন করছি। পুরো ভিডিও দেখার পর আপনিও অবাক হবেন রীতিমতো শেখ হাসিনার মাস্টার প্ল্যান দেখে। আপনাদের যদি পুরো ট্রাপ সম্পূর্ণভাবে বুঝতে হয়, আপনাদের নিজেদের মনে কয়েকটা প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন নাম্বার 1, ট্রাম্প কেন হঠাৎ এই ইস্যু নিয়ে কথা বলল? আপনাদের একটা মজার তথ্য দেই, পুরো আমেরিকা জুড়ে বর্তমানে প্রায় 5.2 মিলিয়ন ভারতীয় হিন্দু বসবাস করে, আর এত পরিমাণে জনসংখ্যা আমেরিকার 20th লার্জেস্ট অভিবাসন প্রার্থী। বাট কথা সেইটা না, কথা হচ্ছে এই ভারতীয়রা তাদের এত বিপুল জনসংখ্যার কারণে মার্কিন রাজনীতিতে তাদের একটা বড় জায়গা তৈরি করে নিয়েছে। আর এই ভারতীয় ভোটারদের ভোটগুলো টানার জন্যই ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একটা টুইট করেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন বাংলাদেশে নাকি হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, যা কমলা এবং বাইডেন দুইজনই ইগনোর করছে। কিন্তু আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই বিষয়ে পদক্ষেপ নিব। আর তারপর আমেরিকার নির্বাচনের ইতিহাসে আরো একটা ইতিহাস গড়েন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে এমন কোনো প্রেসিডেন্ট আসে নাই যে একবার নির্বাচন করে চলে গেছে কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও ক্ষমতায় গেছে, তাও আবার এইভাবে। আমেরিকায় এত পরিমাণে ভারতীয়রা থাকে যে তাদের কাগজপত্রে নানান ঝামেলা পোহাতে হয়, আর জো বাইডেন এমনিতেও অভিবাসন প্রার্থীদের খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এখানে ট্রাম্প কিছুটা রিফিউজি ফ্রেন্ডলি, এই জন্য ভারতীয়রা ট্রাম্পকে চায়। অন্যদিকে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দাবি করে ডোনাল্ড ট্রাম্প নাকি তার ফ্রেন্ড, বাট ফ্রেন্ডের নামও ঠিক মতো বলতে পারে না। My friend, India's friend, the president of the United States of America, Mr. Donald Trump. আবার দেখা যায় ডোনাল্ড ট্রাম্পও সেটা স্বীকার করে নিয়েছে পাবলিকলি।
আর এই নরেন্দ্র মোদী নিরীহ হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে তাদের ব্রেনকে এমন ভাবে ওয়াশ করে, তারপর তারা উগ্র আর হিংস্র হয়ে ওঠে মুসলিমদের বিরুদ্ধে, যেমন কেরালায় করেছিল। এইটা তার রাজনৈতিক খেলা। হিন্দু আর মুসলিম দুইটা পক্ষ বানিয়ে সে হয় আম্পায়ার। হিন্দুরা ফাউল করার পরেও সে উল্টো মুসলিমদেরকে লাল কার্ড দেখিয়ে হিন্দুদের পক্ষ নেয়, আর তারপর হিন্দুরা হয়ে ওঠে হিংস্র প্লেয়ার, মাতাল হয়ে ওঠে ফাউলের নেশায়। বাট এইখানে মারে হিন্দুরা আর মরে মুসলিমরা, কিন্তু লাভবান হয় একমাত্র নরেন্দ্র মোদী। তবে এখন আমাদের যেতে হবে কোশ্চেন নাম্বার 2-তে। বাংলাদেশে কি আসলেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? 5ই অক্টোবর সন্ধ্যা থেকেই খবর আসতে থাকে বাংলাদেশে নাকি হিন্দু তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। কিন্তু আসলেই আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি আর অবাক হয়েছি রীতিমতো। 1972 থেকে 1975 শেখ মুজিবুরের শাসন আমলে বাংলার মানুষ তার শাসনে এতটাই অতিষ্ঠ ছিল যে তাকে যেদিন জয় বাংলা করা হয়েছিল সেদিন বাংলার মানুষ মিষ্টি খেয়ে আনন্দ ভাগ করেছিল নিজেদের ভিতরে। আর মুজিবের শাসন ছিল আওয়ামী লীগের ব্যানারে। এখানে বাংলাদেশের মতো জায়গায় বসে এই আওয়ামী লীগ ব্যানারে নিজেকে প্রতিষ্ঠিত করা এত সহজ ছিল না। এখানে দরকার ছিল একটা মাস্টার প্ল্যানের। কিন্তু হাসিনার মাথায় কি এত বুদ্ধি আছে? অবশ্যই না। তাহলে এই প্ল্যান কোথা থেকে আসলো? চলেন একটু গভীর থেকে তথ্য নিয়ে আসি। 5ই মে 2023 ইন্ডিয়ায় একটা মুভি রিলিজ হয় দ্য কেরালা স্টোরি নামে। এই মুভিতে দেখানো হয় কেরালায় একটা ভয়ঙ্কর খেলা হচ্ছে ওইখানের কিছু মেয়েদের সাথে। নিষ্পাপ কিছু মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ইসলামে কনভার্ট করা হচ্ছে, আর সেই মেয়েদেরকে IS এর কাছে পাঠানো হচ্ছে। এই মুভির ডিরেক্টরের ভাষ্য মতে প্রায় 32,000 মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে, যারা এখন সিরিয়া আর ইয়েমেনের রেগিস্তানে দাফন হয়ে আছে। আর সব থেকে বড় কথা কি জানেন? এই মুভি নাকি সত্য ঘটনার উপর নির্মিত। কিন্তু আসলেই मेरे जैसे 32,000 गर्ल्स कन्वर्ट होकर सीरिया और यमन के रेगिस्तान में दफन हो चुकी हैं। আজ থেকে প্রায় 100 বছর আগে জার্মানির ডিক্টেটর অ্যাডলফ হিটলার নিজে একটা বই পাবলিশ করেছিল মাইন কাম্প নামে, যার অর্থ আমার সংগ্রাম। ওই বইতে হিটলার একটা প্রোপাগান্ডা টেকনিকের ব্যাপারে বলেছিল, যার নাম ছিল বিগ লাই। অ্যাডলফ হিটলারের মতে গুজব ছড়ানোর জন্য এত বড় মিথ্যা বলো, এত কনফিডেন্টলি মিথ্যা বলো যেন মানুষ ভাবতে বাধ্য হয় কেউ কি এত বড় মিথ্যা কথা বলতে পারে। এই কথার মধ্যে কিছুটা হয়তো সত্য আছে। ঠিক এই টেকনিকের অডিশনে আরো একটা টেকনিকের কথা বলেছিল হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোজেফ গোবেলস এর মতে গুজব ছড়ানোর জন্য শুধু মিথ্যাই যথেষ্ট নয়, মিথ্যার পাশাপাশি রেপুটেশনও প্রয়োজন, তার মানে প্রচার। তার মতে মিথ্যা কথাকে এত বেশি প্রচার করো যেন মানুষ বারবার এই মিথ্যা শোনে, আলাদা আলাদা জায়গা থেকে শোনে। এরকম করলে মানুষ ন্যাচারাল ভাবেই এক ধরনের কনভিন্স হতে থাকে। বারবার শোনার কারণে তাদের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তারা ভাবতে শুরু করে কিছুটা হয়তো সত্য আছে। তারপর আসে আরো একটা টেকনিকের কথা, হাফ ট্রুথ। বড় বড় মিথ্যার পাশাপাশি কিছুটা সত্য বলো, কারণ আজকাল মানুষ বড় বড় মিথ্যাবাদীদেরকে খুব সহজেই চিনে ফেলে। তাই বড় বড় মিথ্যার পাশাপাশি কিছুটা হলেও সত্য বলো। এই টেকনিকটা শুধু তাদের জন্য যারা মিথ্যাতেও কনভিন্স হয় না। যখন দেখে কথার মধ্যে কিছুটা সত্য আছে তখন তারা মনে করে নেয় এখানে হয়তো পুরোটাই সত্য। আমি আপনাদের এসব কথা কেন বলছি কারণ এই টেকনিকগুলো সবগুলোই ইউজ করা হয়েছে এই মুভিতে। এই মুভির ডিরেক্টর সুদীপ্ত সিংকে জিজ্ঞেস করা হয়েছে কোন সত্য ঘটনার উপরে এই মুভি নির্মিত। তার ভাষ্য মতে 2010-এ কেরালার ফর্মার চিফ মিনিস্টার ওমেন চান্ডি একটা স্টেটমেন্ট দিয়েছিল। তারপর আরো একজন ফর্মার চিফ মিনিস্টারের কথা বলেছিলেন তিনি। কেরালার এই ফর্মার চিফ মিনিস্টার VS আচ্যুথানন্দন বলেছিলেন কেরালা আগামী 20 বছরের মধ্যে একটা ইসলামিক স্টেটে পরিণত হয়ে যাবে। আবার মুভির টিজার দেখা যায় একটা মেয়ে বলছে আমি ফাতিমা আর আমি এখন আফগানিস্তানের জেলে বন্দী। এখন আপনি যদি এইখানের কিছু হাইলাইট করা পয়েন্ট গুগলে সার্চ করেন দেখবেন এখানে অনেক কিছু মিলে যাবে উপরের তথ্যগুলোর সাথে। যেমন 2010-এ কেরালার FCM ওমেন চান্ডি কেরালার অ্যাসেম্বলিতে একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেই ভিডিওটাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন। দেখবেন ফর্মার চিফ মিনিস্টার VS আচ্যুথানন্দনও বলেছিল যে কেরালা মুসলিম স্টেট হয়ে যাবে। এই ভিডিওটাও আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। যদি ফাতিমা আফগানিস্তান সম্পর্কে জানতে চান সেখানেও আপনি আর্টিকেল পেয়ে যাবেন এই বিষয়ের উপরে। এত কিছুর পর আপনি ভাববেন এই মুভিতে দেখানো পুরো কাহিনী হয়তো সত্য, আসলেই হয়তো 32,000 মেয়ের সাথে এই নির্মম ঘটনা ঘটেছে। বাট
আপনাদের ইনোসেন্ট মাইন্ডে আরো একটা তথ্য দেওয়া প্রয়োজন, আর তা হলো মাত্র 3 জন মেয়ের সাথে এরকম ঘটনার মিল পাওয়া যায়। আমি আবারও বলছি, শুধু মিল পাওয়া যায়। এই 3 জন মেয়ে ইসলামে কনভার্ট হয়ে আফগানিস্তানে হিজরত করেছে একটা ইসলামী খিলাফতের নিজেদের জীবন পার করার জন্য, তাও আবার নিজ ইচ্ছায়। আর আজকের দিনে তাদের ভিডিও আপনারা দেখতে পারবেন যে তারা তাদের এই জীবন নিয়ে কতটা হ্যাপি। সেই 3 জনের একজন এই বোন। Then there was a khilafah when I was a Mahmud. I was happy at that time. So I can never say that khilafah was wrong. What I did was wrong. But I can't say that because I had a comfortable life there. তাকে দেখে আপনাদের কি মনে হয়? মুভিতে দেখানো মেয়ের সাথে যে নির্মম ঘটনাগুলো ঘটেছে তার সিটে ফোটাও কি আপনারা এই মানুষের ভিতরে দেখতে পারছেন? বাস্তব জীবনে সে খুবই সুখী একজন মানুষ, আলহামদুলিল্লাহ। বাট এইখানে ওই ঘটনার রেফারেন্স দিয়ে কত বড় মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিল। এইটাই হচ্ছে টেকনিক, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য। আর এই কাজটা করে মিডিয়া, শুধু হিটলার বা এই মুভি না, এই সেম টেকনিক ইউজ করে চা ওয়ালা থেকে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। একটু শক্ত করে বসুন, অনেক কিছু জানবেন আজকে। ভিডিও ভালো লাগা শুরু করলেই অবশ্যই একটি লাইক করে দিন। যে কোনো তথ্য বা আপনার দেশ সম্পর্কে আপনি যে কিছু বলতে চান কমেন্ট বক্সে আপনার অপেক্ষায়। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। কিন্তু পুরো দুনিয়ায় আপনি এমন কোন ফকির দেখেছেন যে 1,40,000 টাকার চশমা চোখে দিয়ে 12 কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়ায়? বাহ, ভিক্ষা করে তো এখানে দেখছি বিদেশেও ট্যুর দেওয়া যায়, আবার ডিজিটাল ক্যামেরাও কেনা যায়, তাও আবার ওই ক্যামেরা রিলিজ হওয়ারও আগে। এই নরেন্দ্র মোদী নিজেকে খুবই গরিব পরিবারের একজন সন্তান হিসেবে দাবি করে। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। বাহ, ক্যা গরিবি হে। সে নাকি রেলের বগিতে বগিতে চা বিক্রি করতো, কিন্তু আসলেই সত্যি তো এটাই যে এই মোদি একজন মনস্টার। একটা ভিডিওতে ডিটেলস আলোচনা সম্ভব না, তাই সামান্য একটু নাড়া দেই, তাও আবার চিনি ছাড়া। ইন্ডিয়ার একজন সাংবাদিক অনিল যাদব একজন বিজেপির ওয়ার্কার মঙ্গল বাজপাই নামক ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিলেন। তার বাসা কানপুরে, আর তিনি একজন লোডার হিসেবে কাজ করেন। जोगी साहब, मेरा मंगल वाजपेयी है। यहाँ लोडर का काम करवाते हैं। এবং পাশাপাশি এই লোক বিজেপির এমএলএ মহেশ ত্রিবেদীর হয়ে ভলেন্টিয়ারের কাজ করেন, এবং সে আশা করে এইবার বিজেপি 400-র বেশি আসন দখল করবে। चुनाव में किसका माहौल है? बीजेपी जीतेगी 400 के ऊपर। কিন্তু কাহিনীতে টুইস্ট একটু পরে আসে। কথার এক পর্যায়ে এইবার সে তার প্রবলেমের কথা বলতে শুরু করে। हमारे पास बिजली नहीं है घर में, हमारे पास लैट्रिन घर में नहीं है, हमारे पास सीवर व्यवस्था नहीं है। সে बले তার বাসায় বিদ্যুৎ নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই, টয়লেটও নেই। কিন্তু আপনি বোকাচোদা বনে যাবেন তখন যখন তার এই কথাগুলো শুনবেন। त्याग तपस्या की मूर्ति है कि कुछ नहीं मिला, लेकिन उसके बावजूद कोई शिकायत नहीं है और ना कोई उम्मीद है मिलने की, और ना उम्मीद है मिलने की। लेकिन ये तो कहा जाता है ना कि भूखे पेट ना हो भजन गोपाल। सब हो जाता है अगर संत चलेगा। अगर संत चलेगा तो सब हो जाता है। बालू खा के पेट भर लेता है। শুধু কি সে একাই? बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता देंगे। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। ये तो फिर अंधविश्वास नहीं, भक्त हैं, अंधविश्वास नहीं है, हम भक्त हैं। नहीं, महंगाई मेरे हिसाब से कोई ज्यादा नहीं हुई। अब मैं 10 साल से बनियान नहीं पहन रही, देखो आप। वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। কি এমন জাদু? কেন এত রাজনৈতিক পার্সনকে নিয়ে এত নাচানাচি? সেই মন্ত্রটা আসলে কি? আপনাদের কি সেই প্রোপাগান্ডা টেকনিকের কথা মনে আছে? বিগ লাইফ, এখানে মোদি সেম পলিসি ইউজ করেছে, যার নাম ইমোশনালি ব্রেন ওয়াশ অ্যান্ড ম্যানিপুলেশন। আপনারা বুঝেন নাই, তাই না? ওকে, জাস্ট এ মিনিট। নরেন্দ্র মোদীর প্রোপাগান্ডা ইউনিট 4টি ভাগে বিভক্ত। রিলিজিয়াস প্রাইড, এই ইউনিট শুধু হিন্দুদের মধ্যে গর্ব আর অহংকার সাপ্লাই করে। যেমন তারা বলে, আপনি হিন্দু ধর্মে জন্মেছেন তাই আপনি মহান। সাথে সাথেই মনের ভিতরে একটা ভালো লাগা শুরু করে সাধারণ হিন্দুদের। এইবার ইউনিট 2 এর পালা। এই ইউনিট তাদেরকে বোঝাতে সক্ষম হয় আপনি হিন্দু, আপনি মহান, তারপরেও বছরের পর বছর আপনি জুলুমের শিকার হয়েছেন। মুসলিমরা শত শত বছর ধরে আপনাদের শাসন করেছে, আপনাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আর এইবার শুরু হয় 3য় ইউনিটের কাজ। এই ইউনিট শুধুমাত্র সাধারণ হিন্দুদের মাঝে ভয় তৈরি করে। যেমন তারা বলে, আপনি হিন্দু, আপনি মহান, তারপরেও 1000 বছর ধরে মুসলিমরা জুলুম নির্যাতন করেছে আপনাদের উপরে। আর এখনো এই মুসলিমরা আপনাদের জন্য ভয়ঙ্কর এবং ক্ষতিকর, আপনাদের সামনে অনেক বড় বিপদ। আর এইবার আসে লাস্ট এবং ফাইনাল ইউনিটের খেলা, দ্য কাল্ট অফ নরেন্দ্র মোদী। তারা এইটা বোঝাতে সক্ষম হয় আপনি হিন্দু, আপনি মহান, কিন্তু তারপরেও বছরের পর বছর যত জুলুম
জুলুম নির্যাতন শিকার হয়েছেন আপনি, কিন্তু আর ভয় নেই, আপনাদের বাঁচাতে এসে গেছে নরেন্দ্র মোদী, আমাদের মাসিহা। এই টেকনিক ইউজ করার পর হিটলারের থেকেও ভয়ঙ্কর এই মোদির আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাধারণ হিন্দুরা তাকে এখন ভগবান মানে, वो भगवान है हमारे, हम उनकी पूजा करते हैं। কিন্তু এই মোদি সাধারণ হিন্দুদের জন্য একটা বড় ধ্রুব রাঠির এই ভিডিওটা দেখলে আপনি খুব ভালোভাবেই তা বুঝতে পারবেন। কিন্তু মোদির শীর্ষ শেখ হাসিনা এই টেকনিক ইউজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু গায়ের জোরে গুম খুনের মাধ্যমে কায়েম করতে চেয়েছিল তার এই মহান রাজত্ব, প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার বাবার তৈরি করা বাকশাল। It seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. Then 27,000 people will not even die. The people expected that few millions people will die. কিন্তু বাঙালি বরাবরের মতো আবারও দেখিয়ে দিল তারা দেশের জন্য কি করতে পারে। তারা তাদের নিজের দেশের জন্য দানবের সাথেও যুদ্ধ করতে ভয় পায় না। মরতে রাজি কিন্তু দেশকে দিতে রাজি না। কিন্তু মোদি, শেখ হাসিনা তারা কি বসে থাকবে? না, কখনোই না। বরং তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতেছে, তাদের পুরো প্রোপাগান্ডা ইউনিটকে সাথে নিয়ে। সত্যকে বানানো হবে মিথ্যা, আর মিথ্যা হয়ে যাবে সত্য। তাই জানান দিল বাংলাদেশের পতাকার উপরে আরএসএস এর গেরুয়া পতাকা। ইসকন এর নেতা আটক নিয়ে কন্ট্রোভার্সি, আরএসএস নেতার বাংলাদেশ দখলের হুমকি, এগুলো সবকিছুই এক সুতোয় গাঁথা একটা মালা, আর এই মালার নাম অখণ্ড ভারত। The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. Wow. The RSS believes in that. As an RSS member I also hold on to that view. অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনা সহ ভারতীয় রয়ের এজেন্টরা প্রতিনিয়ত বাংলাদেশে আসবে। তার মধ্যে একজন হলো বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। নেক্সট ভিডিও তাকে নিয়ে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।